নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমরা একটু নজর রাখব যে রাজ্যপাল ফের সংঘাতের আবহ। ২৬-এর বিধানসভা নির্বাচনের কার্যত দামামা বেজে গিয়েছে, নির্বাচনের প্রচার চলছে। আর মাত্র কয়েকদিন পর রাজ্যে নির্বাচন। আর এই নির্বাচনী আবহে ফের নতুন করে রাজ্যপাল সংঘাত। বাংলার রাজ্যপাল তিনি ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলার যুব সমাজকে বাংলার নতুন সূর্য উদয়ের জন্য আহ্বান জানিয়েছেন। আর পাল্টা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালকে নিশানা করে নাম না করে লাট সাহেব আখ্যা দিয়েছেন। সব মিলিয়ে নতুন করে কি আবার রাজ্যপালের সমীকরণ বদলাতে চলেছে এই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বা এই ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে? কোন দিকে মোড় নেয়, সমীকরণটা কোন দিকে দাঁড়ায়? কারণ অতীতে আমরা দেখেছিলাম রাজ্যপাল এবং রাজ্যের যে সংঘাত সেটা কিন্তু চরমে উঠেছিল। ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসতে চাইছি যে সমীকরণটা ঠিক কী। এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। এর আগেও আমরা দেখেছি সিবি আনন্দ বোস যখন ছিলেন রাজ্যপাল, যে রাজ্যের যে প্রশাসনের যে সংঘাত বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছিলাম, রাজ্যবাসী সাক্ষী আছে। কিন্তু আজকের এই যে ২৬-এর বিধানসভা নির্বাচন, আর মাত্র কয়েকদিন পর ভোট গ্রহণ শুরু হবে, এই যে নির্বাচনী আবহ, এর মাঝখানে রাজ্যপাল এবং রাজ্যের যে সংঘাত, বা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় লাট সাহেব বলছেন, বা রাজ্যপাল যুব সমাজকে আহ্বান জানাচ্ছেন নতুন বাংলার নতুন সূর্য উদয়ের জন্য, কি মনে হচ্ছে সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? কেন বাংলায় তো এবার পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। পরিবর্তনের যে চোরাস্রোত বইছিল সেটা হয়তো সুনামিতে পরিণত হবে, এটাই অনেকে বলছেন। রাজ্যপাল নিজে ইন্টেলিজেন্সের লোক ছিলেন, তার কাছে ইন্টেলিজেন্সের ইনপুট আমাদের থেকে অনেক ভালো আসেন। তিনি সেগুলো অ্যাসেসমেন্ট করেছেন। তিনি রাজ্যবাসীকে পরিবর্তনের জন্য প্রস্তুত হতে বলেছেন, অন্যায় তো কিছু বলেননি। উনি তো কোনো সরকার পরিবর্তনের কথা বলেননি, উনি সার্বিক পরিবর্তনের কথা বলেছেন। শিক্ষায়, স্বাস্থ্যে, মানসিকতায়, কর্মসংস্কৃতিতে বাংলাকে এগোতে হবে। দেশ যখন স্বাধীন হয়েছিল, ভারতবর্ষের ১০০ টাকা রোজগার হলো বা জিডিপিতে ১০% ভাগ ছিল, এখন ৫.৫%-এর নিচে। এর থেকেই বোঝা যায় যে ৭৮ বছরে রাজ্য কতটা পিছিয়েছে। তাহলে এবার পরিবর্তনের যে সংকল্প, সেটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প। সেখানে দিদিমণি বলছেন আমায় গালি দিচ্ছে নাম না করে। দিদিমণি এরকমই বলে থাকেন। দিদিমণি বডি ল্যাঙ্গুয়েজ, খোকাবাবুর বডি ল্যাঙ্গুয়েজ এটাই প্রমাণ করছে যে আত্মবিশ্বাসের চির ধরেছে। এবং রাজ্যপালের বক্তব্যকে যদি আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখি, তাহলে এইটুকু বলতে পারি যে উনি ইন্টেলিজেন্সের খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গেও যুক্ত। তিনি সুনির্দিষ্ট ফিডব্যাক হয়তো পেয়েছেন গোয়েন্দা সূত্রে যে বাংলার মানুষ পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত। তাই তিনি নববর্ষে বাংলার সার্বিক পরিবর্তনের সঙ্গে সঙ্গেও নাম না করে পালাবদলের ইঙ্গিত দিয়ে থাকতে পারেন। ভোটের সময় চলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগে যে রাজ্যপালগুলো ছিল, সিবি আনন্দ বোস, তার সঙ্গে যে সম্পর্ক আমরা দেখেছিলাম, পরিস্থিতি রাজ্যপাল কাজের সংঘাত দেখেছি। সিবি আনন্দ বোস অত্যন্ত কম্প্রোমাইজ ক্যারেক্টার, ব্ল্যাক ডায়মন্ড। ওরা অনেক আগে বিদেয় নেওয়া উচিত ছিল, বিদেয় হয়েছেন, ভালো হয়েছে। লোকভবন কলঙ্কমুক্ত হয়েছে, রাজ্যবাসী হাঁফ ছেড়ে বেঁচেছেন। এবং এই লোকটা যা বলতো তা করতো না, যা করতো তা বলতো না। লোকভবনে এমন একজন এসছেন যার প্রফেশনাল এক্সপার্টাইজ এবং ইন্টিগ্রিটি, এ নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন নেই। নাগা শান্তি চুক্তি থেকে শুরু করে ইন্টেলিজেন্সে দীর্ঘদিন থাকা, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া, তামিলনাড়ু দীর্ঘদিন রাজ্যপাল ছিলেন। আমরা জানি তার ক্রেডেনশিয়াল, তার ইন্টিগ্রিটি ইম্পেকেবল। সেখানে ব্ল্যাক ডায়মন্ডের কোনো ছিল না। এসেছিল, উড়ে এসে জুড়ে বসেছিল, ভুল চয়েস হয়েছিল। আরও আগে সরিয়ে দিলে ভালো হতো, রাজ্যের মানুষ হাঁফ ছেড়ে বাঁচতেন। যাক, শেষ পর্যন্ত হয়েছে, লোকভবনে কলঙ্কমুক্ত হয়েছে।
না, রাজ্যপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বাকযুদ্ধটা হলো, সে যুদ্ধটা অ্যাকচুয়ালি বলাই যায় না, যে বাংলার রাজ্যপাল তিনি একটা মন্তব্য রেখেছেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিন্তু এটা কি রাজনীতিতে কোনো প্রভাব পড়বে? বাংলার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত হচ্ছে, এরকমই পরোক্ষ ইঙ্গিত দিয়েছেন রাজ্যপাল। আমি যে বললাম তিনি ইন্টেলিজেন্সের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তিনি নিশ্চয়ই কোনো খবর পেয়েছেন গোয়েন্দা সূত্রে রাজ্যের মানুষের মনোভাব কী। সেই নববর্ষের সকালে রাজ্যবাসীকে অভিনন্দন জানানোর পাশাপাশি পরিবর্তনের জন্য প্রস্তুত হতে বলার যে কথাটা বলেছেন, সেটা পরোক্ষে রাজনৈতিক বার্তা থাকতেই পারে, নেই তো আমি বলছি না। আইপ্যাক কর্তা গ্রেপ্তার হতেই কার্যত তেলে বেগুনে জ্বলে উঠল তৃণমূল কংগ্রেস। মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই কড়া সমালোচনা করে। আইপ্যাক প্যারালাল প্রশাসন চালায়, সরকারি দপ্তরে আইপ্যাকের উপস্থিতি আছে, আর তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক কর্মসূচি আইপ্যাককে আউটসোর্স করে দিয়েছে। ডিএমকের সঙ্গেও আইপ্যাকের যোগাযোগ আছে, কিন্তু কেউ ডিএমকের কোনো নেতা এইভাবে উষ্মা প্রকাশ করেনি। এর থেকেই বোঝা যাচ্ছে যে আইপ্যাক এবং অভিষেক পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, একে অন্যের পরিপূরক। তাই আইপ্যাকের কর্তার গ্রেপ্তারি পিসিমণি খোকাবাবুর রক্তচাপ যে বাড়াবে তা নিয়ে তো কোনো সন্দেহ নেই। নির্বাচনের আগে এই লোকটিকে গ্রেপ্তার করা আইপ্যাকের কর্মীদের মনোবলও নষ্ট হবে। এই রাজ্যের রাজনৈতিক পরিসরে আইপ্যাকের তো কোনো সুনাম নেই, বরঞ্চ অনেকে বলে, তৃণমূলের লোকজনই বলে, নগদ নারায়ণের বিনিময়ে আইপ্যাক সমস্ত কাজ করে এবং সরকারি দপ্তরে তাদের অদৃশ্য ছায়া মানুষ লক্ষ্য করে। সাধারণ মানুষ হাঁপ ছেড়ে বাঁচবেন আইপ্যাকের দৌরাত্ম্য থেকে, এবং তৃণমূলের অনেকেও আড়ালে খুব খুশি হয়েছেন যে আইপ্যাকের দপ্তর ইডির হানা, তার কর্তাকে গ্রেপ্তার করা। কারণ আইপ্যাক তৃণমূলের বহু কর্মী নেতার সঙ্গে দুর্ব্যবহার করে, বাধ্য করে তাদের কথা শুনতে, এবং কার্যত গাছবাড়িতে পরিণত হয়। এবং বহু ক্ষেত্রে আইপ্যাক নগদ নারায়ণের বিনিময়ে বিভিন্ন লোককে বিভিন্ন পদ পাইয়ে দেয়। সে তো মদন মিত্র প্রকাশ্যেও বলেছিলেন। অনেকেই বলেছেন। তাই তৃণমূলের একটা সেকশন এখন খুব খুশি। খোকাবাবু চিন্তিত হবেন, তার অনেক কারণ আছে। কয়লা পাচার মামলায় তো তাকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে বলে কান টানলে মাথা আসে, দেখা যাক মাথার আমি এটা একটু এই প্রশ্নই করতে চাইছিলাম, যে তাহলে কি কোনো ভোটের আগে কি কোনো বড় কোনো মাথা, ভোটের আগে কিছু হবে না। 4 তারিখে নতুন সরকার আসলে পরে প্রত্যেকটার বিচার হবে। ভোটের আগে কোনো বড় মাথাকে ধরে সহানুভূতি কুড়োনোর রাস্তা খুলে দেবে না। আবার হতেও পারে, যদি ভিনেশের স্বীকারোক্তিতে এমন কিছু তথ্য সামনে চলে আসে, ইডি অভিযান করতেই পারে। রাঘব বোয়াল তো আর নির্বাচনে প্রার্থী নয়। তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, র্যাম্পে হাঁটছেন, দেখা যাক। ওনার রক্তচাপ যে বেড়ে গিয়েছে এটা সবাই জানে, বিনয় মিশ্রকে সবাই জানে, কার জন্মদিনে তাকে কেক কাটতে দেখা গিয়েছিল সবাই জানে। আর নতুন কিছু নয়, সবগুলোই প্রকাশ্যে। এখন আদালতগ্রাহ্য নথি এবং প্রমাণ ইডির হাতে যতটা আছে, আরও কিছু দরকার, তাহলেই ঠিক সময় রাঘব বোয়ালকে ধরে দেবে। রাঘব বোয়াল ছাড় পাবে না। বেশ, ভোটের আবহে রাহুল গান্ধী বঙ্গসফরে এলেন, জনসভা করলেন প্রকাশ্যে, কার্যত তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন। রাহুল গান্ধী বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসযোগ্য সঙ্গী নয়, আর তৃণমূল যে দুর্নীতির পাঁকে ডুবে আছেন সেটা অধীর চৌধুরী অনেকদিন আগে বলেছেন। কংগ্রেসের কেরলের নেতারা মমতার সঙ্গ চাইছিলেন, তারা বাম সঙ্গ চাইছিলেন না, কারণ বামেদের সঙ্গে কেরলে কংগ্রেসের লড়াই। তাদের বক্তব্য ছিল পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে কংগ্রেস গেলে কেরালায় কংগ্রেসের বামদের বিরুদ্ধে লড়াইটা লঘু হয়ে যাবে। সেই জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস যাতে সমঝোতা করে সেই জন্য চাপ দিয়েছিলেন। রাহুল গান্ধী কোনোদিনই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে বিশ্বাস করেন না। তাই অধীর চৌধুরী যে কথাগুলো এতদিন বলেছেন, রাহুল গান্ধী সেটা স্বীকৃতি দিলেন যে তৃণমূল 15 বছর ধরে রাজনীতিকে একটা দুর্নীতির জায়গায় পরিণত করেছে, পশ্চিমবঙ্গ এখন দুর্নীতির আঁতুর ঘর। সেটাই রাহুল গান্ধী বলেছেন, দেরিতে বলেছেন, তাও বলেছেন। তো কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল উজ্জীবিত হবে। আর তৃণমূল ক্ষমতা থেকে চলে গেলে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই হবে। কংগ্রেসের এখন হচ্ছে নিজের পায়ের নিচে জমিটা শক্ত করা।
কিন্তু যে সমস্ত নিচুতলার কর্মী যারা কংগ্রেস কর্মী তারা কিন্তু অনেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হয়তো ভিতরে ভিতরে তারা একটা সমীকরণ বদলাচ্ছিল, তারা হয়তো একসঙ্গে থাকার চেষ্টা করছে, সেটা কি কোথাও আঘাত খাবে? মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে কংগ্রেস তৃণমূল কেউ পরস্পরের সঙ্গে নেই। কংগ্রেস ভালো ফল করবে মালদায়, মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে। তৃণমূলের ফল এই তিনটে জেলায় খারাপ হবে। আচ্ছা, আপনি বলছেন মুর্শিদাবাদে ফল খারাপ হবে, কিন্তু মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জলঙ্গির বিধায়ক তিনি তৃণমূলটা ছেড়ে দিয়েছেন। সেই তো টিকিট পায়নি। ও বলেছে যে জলঙ্গি, রানীনগর আর ডোমকলে ওরা হারাবে। ডোমকলে হুমায়ুন কবির জিতবে, জলঙ্গি আর রানীনগরে তৃণমূল জিতবে না। মানে এই যে চলে আসার জন্য কি কোনো প্রভাব পড়বে? প্রচণ্ড গোষ্ঠীদ্বন্দ্ব। ওই বিধায়কের তো জনভিত্তি আছে, কংগ্রেসের পায়ের তলায় মাটি শক্ত হচ্ছে, হুমায়ুন আছে। তৃণমূলের ওখানে অবস্থা একেবারেই ভালো নয়। না, আমি জানতে চাইছি যে এই যে বিধায়কটা চলে আসবে, এই কি যত ভোট এগিয়ে আসবে এই টেন্ডেন্সিটা বাড়বে তৃণমূল ছেড়ে চলে আসার? আর সময় কোথায় তলায় তলায় অনেক অন্তর্ঘাত করবে তৃণমূলকে হারাবার জন্য, যারা টিকিট পায়নি, যারা বিক্ষুব্ধ, এগুলো তো চলবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। একদমই এই নির্বাচনী আবহে রাজ্যপালের এই যে আহ্বান যুব সমাজের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, বা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাম না করে রাজ্যপালকে যে লাট সাহেব বলেছেন সেটা এই রাজনীতিতে কতটা প্রভাবিত হবে বা প্রভাব আদৌ পড়বে কিনা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।